বালুকা বেলায় নয়, এ তো যত কাণ্ড হাসপাতালে হচ্ছে। বালু বাবু সেখানেই ভর্তি রয়েছেন। আমাদের প্রথম ফোকাসের কথা বলছিলাম, জেলে তাকে রাখা যাচ্ছে না, তিনি এসএসকেএমে থাকবেন বলেছিলেন, সেখানেই রয়েছেন এবং যদিও তিনি সুস্থ নন, অসুস্থই রয়েছেন। তবে নজরে নজরে কিন্তু মন্ত্রীমশাই থাকতে নারাজ। তাই তো ইডির হাতে সিসিটিভি অস্ত্র আসতেই একেবারে হাইকোর্টের দুয়ারে ছুটে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পেয়েও গেছেন সিসিটিভি থেকে মুক্তির নির্দেশ। আর মুক্তির নির্দেশ আসার পর আমরা কি দেখলাম? তারপরে হাসপাতালে শোরগোল। বাবার সঙ্গে দেখা হলো, কথা হয়েছে কিছু? আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ কি বললেন, মানে কি অবস্থা? কেবিনে তো সিসিটিভিও বন্ধ করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি সরার পর আপনারা আজকে দেখা করতে এলেন, কোনো বিশেষ কারণে কোনো নির্দেশ আছে, অনুমতি আছে, পারমিশন আছে? জ্যোতিপ্রিয় মল্লিক তো বিচারাধীন বন্দী, পারমিশন ছাড়া কি দেখা করা যায়? সেই পারমিশন নিতেই কি এসেছিলেন? রেজিস্টার খাতাও তো এসেছে, নাম লেখা হয়েছে কিছু? সরকারে দেখা হয়েছে, কার সঙ্গে দেখা হচ্ছে তার জন্য রেজিস্টার রাখার কথা বলা হয়েছে। না, একটা শব্দ জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক খরচ করলেন না। একটির পর একটি প্রশ্নমান ধেয়ে গেলেও কিন্তু তিনি আগা গোড়া নিরুত্তরী থেকে গেলেন। এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির আর্জিতে নিম্ন আদালতে তার কেবিনে সিসিটিভি বসানোর নির্দেশ দিলেও গতকাল সেই নির্দেশ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আর তারপরই দেখা গেল আজকে একেবারে সকাল হঠাৎই এসএসকেএমে হাজির হয়ে গেলেন বালু কন্যা প্রিয়দর্শিনী, সঙ্গে তার দাদা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকও ছিলেন। আর আমরা কি দেখলাম? হাসপাতালে পৌঁছেই একেবারে তারা সোজা কার্ডিওলজি ব্লকে ঢুকে গেলেন। তার কিছুক্ষণের মধ্যে আবারও বেরিয়ে এলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে এবং তার দাদা। তারপর তারা চলে গেলেন হাসপাতালের এমএসভিপির অফিসে। কিন্তু দেখা হয়েছে কি? মেয়ে তো একেবারে নীরব, মানে একটা কথাও তার মুখ থেকে বেরোচ্ছে না, একেবারে কুলু পাঁটা। আগেই আপনাদের দেখালাম সে ছবি। ওদিকে মন্ত্রীর দাদা, তিনি আবার আমাদেরকেই দেখালেন আইন আদালত। দেখুন, হাইকোর্টের অর্ডারটা দেখে নিন, এমএসভিপির কাছে যান। হাইকোর্টের অর্ডারটা দেখে নিন, এমএসভিপির কাছে যান। যা চলে, কেউ কিচ্ছুটি বলবেন না। বাড়ির লোক ভর্তি যখন, এটা তো ভাবাই স্বাভাবিক যে তার ব্যাপারেই আসবেন তারা। কিন্তু আজকেই কেন? সিসিটিভি ক্যামেরা তো সবার ছড়লো সবে মাত্র কয়েক ঘন্টা হচ্ছে, তারপর পরই এই প্রশ্নগুলো তো থাকবে। উত্তরটা কে দেবে? পুরো বিষয়টা নিয়ে যারা খুব ভালো এই প্রশ্নগুলো উত্তর দিতে পারতেন তারা কিন্তু মুখে কুলু পেটেছেন। দাদা দেবপ্রিয় মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক, তিনি শুধু বলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশটা দেখে নিন, এর বেশি আর কোনো উত্তর তারা দিতে চাননি। কিন্তু জল্পনা তৈরি হয়েছে, তাদের জল্পনা থামেনি। জল্পনা একটাই, হাইকোর্টের কলকাতা হাইকোর্টের নির্দেশে সিসি ক্যামেরা জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে সরানোর যে নির্দেশ জারি হলো তার পরপরই জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক এবং প্রিয়দর্শিনী মল্লিক, কন্যা প্রিয়দর্শিনী মল্লিক, তারা এসএসকেএমে কেন এলেন। নিয়ম বলে বিচারাধীন কোনো বন্দির সঙ্গে দেখা করার ক্ষেত্রে একটা বিধিনিষেধ থাকে। অবাধ প্রবেশ আটকাতে কারা আসছে কারা যাচ্ছে সবে নজর রাখতেই তো সিসি ক্যামেরা বসেছিল। হাইকোর্টের নির্দেশে তা সরলেও কেবিনে কিন্তু বিধিনিষেধটা থাকছে। সেক্ষেত্রে কার্ডিওলজি ব্লকে গিয়ে কি করলেন বালু কন্যা আর তার দাদা? কেনই বা গিয়েছিলেন? গতকালে হাইকোর্টের নির্দেশ কিন্তু বলছে জ্যোতিপ্রিয়র মামলাটি বিচারাধীন, তাই তদন্তকারী আধিকারিকদের সন্দেহ অন্যায় কিছু নয়, তবে কেবিনে সিসি ক্যামেরা থাকবে না। হাসপাতালে জ্যোতিপ্রিয় সিআরপিএফের নজরদারিতেই থাকবেন। সেখানে তার সঙ্গে দেখা করতে কারা আসছেন কারা যাচ্ছেন সেটা ইডি যারা রয়েছেন আধিকারিকরা তাদেরকে সিআরপিএফই জানাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? কারা আসছেন কারা যাচ্ছেন, মন্ত্রীর ঘরে কারা ঢুকছেন, তার হিসেব নিকেশে কিন্তু রেজিস্টারের খাতা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। তাহলে কি আজকে ওই খাতাতে নাম উঠছে মন্ত্রী কন্যা এবং মন্ত্রীর দাদার? কোর্টের নির্দেশের পরই এসএসকেএমে এদিন মোতায়েন হয় সিআরপিএফ বাহিনী। আদালতের নির্দেশেই বালুর কেবিনের ভেতরে এবং বাইরে থাকছেন 10 সিআরপিএফ জওয়ান, যারা আজকে সকালে হাসপাতালে পৌঁছন। আর জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে আর দাদা গিয়েছিলেন ভিজিটিং আওয়ার্সের আগে ভাগেই। কেন?
প্রশ্ন হলো, বাড়ির লোকেদের এত লুকোছাপা কিসের? মন্ত্রীর ঘরে গিয়েছিলেন কি? দেখা করেছেন? মেয়ে তো সব প্রশ্নের কোনো জবাবই দিলেন না। আর দাদা, তিনি দেখাচ্ছেন কোর্টের নির্দেশ আর এমএসভিপিকে। সেটাই বা কেন? দেখা করেছেন নাকি করেননি সেটা তো একেবারে সোজা কথায় বললেই হয়। সোজা উত্তর দিতে বাধাটা কোথায়? চিকিৎসাধীন ব্যক্তি, তার তরফ থেকে যদি কেউ সুপারের সঙ্গে দেখা করতে চান, তার মধ্যে অবৈধ কোন ঘটনা থাকতে পারে? একজন জেনুইনলি অসুস্থ ব্যক্তি, তার কন্যা যদি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে থাকেন, তার মধ্যে তদন্তে প্রভাব খাটানোর কোনো অভিযোগ, এসব অবাস্তব কথাবার্তা। ওটা সরকারি হসপিটাল না, ওটা মমতা ব্যানার্জির খোঁয়াড়, যত চোরদের রাখে। এখানকার কোনো লোক গেলে নাগরা কাটা চালসার লোক পিজিতে চান্স পায় না, অথচ চোর ডাকাতদেরকে রাখা হয়, বিরিয়ানি খাইয়ে রাখা হয় সেখানে। এসএসকেএম তো নয়, জানো একেবারে বিতর্কের কেন্দ্রবিন্দু এখন। হেভিওয়েটদের ভিড়ে, মানে বলা ভালো যে প্রভাবশালীদের নিয়ে ঘটনার ঘনঘটার তো কোনো শেষ নেই, কিন্তু যাদের প্রভাব নেই তাদের সত্যি কি অবস্থা? অভিযোগ তো এক্ষেত্রেও কিছু কম ওঠে না, আমরা তো আপনাদের সামনে তুলে ধরি সেই ছবিগুলো। তবে হ্যাঁ, শুধুমাত্র যে এই ছবি তা কিন্তু নয়। এসএসকেএম সুপার স্পেশালিটি হসপিটাল, তার ভালো ছবিও তো কিন্তু রয়েছে। আমরাই বলছি ভালো ছবি রয়েছে, ভালো ছবি আছে। আমরা TV9 বাংলা কিছুদিন আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম বন্দনা মালিকের লড়াই, আপনাদের মনে থাকবে। তার স্বামীকে বাঁচাতে 10 মাস এসএসকেএমের মাটি কামড়ে পড়েছিলেন বর্ধমানের এই বাসিন্দা। আমরাই সেই খবরটা তুলে ধরি। আজকে আবারও সেই খবরটাই আমরা করেছি, তার কারণ মাঝপথে আমরা কোনো খবর থেকে সরে যাই না। তাই বন্দনা মালিকের লড়াইয়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা TV9 বাংলা হাজির। শেষ বলছি, তার কারণ যা চেয়েছিলেন বন্দনা, সেটাই তিনি পেয়েছেন। চেয়েছিলেন তার স্বামী যেন সুস্থ জীবনে ফিরে আসে। এসএসকেএম ফিরিয়ে দিয়েছে সুস্থ জীবন। অপেক্ষা অন্তহীন বলেই মনে হতো। অপেক্ষা যন্ত্রণার, চিন্তার, আতঙ্কের। অসুস্থ স্বামী, তাকে সুস্থ করা যাবে তো? বাড়ি ফেরা যাবে তো তাকে নিয়ে? 10 মাসেরও বেশি সময় ধরে সিটিভিএস এর উল্টো দিকে রোগীদের জন্য, রোগীর পরিজনদের জন্য যে প্রতীক্ষালয় রয়েছে, সেই প্রতীক্ষালয়ের মেঝে চাদর পেতে দিনের পর দিন অপেক্ষায় থেকেছেন কবে স্বামী স্বপন মালিক সুস্থ উঠবেন। সেই অপেক্ষায় থেকেছেন তার স্ত্রী বন্দনা মালিক। বন্দনা মালিকের সেই যন্ত্রণার ছবি TV9 বাংলা সবার প্রথমে এনেছিল। আমার স্বামীকে আমি কি করে ভালো করে নিয়ে যাবো, আমি কিছুই জানছি। এখন বলছে আমি বাড়ি নিয়ে চলে মরি, আমি বাড়িতেই মরবো। সে কষ্ট ভোলার নয়, ভোলার নয় সেই দুঃসহ দিনগুলো। তবে সময় বদলেছে, বদলেছে এই এসএসকেএমেই। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। স্ত্রীকে তো প্রায় বলতেন যে আর এভাবে থাকা যাচ্ছে না। আমি বলেছি, অনেকবার বলেছি, স্যারের কাছে গেছি, স্যার বলছে থাকুন না, থাকুন না, একটা যা হবে ওই কি রেখেছি, যখন আমি ভর্তি করে যাকে একটা করবোই কি যা করে। খুব আমাকে সাহায্য করেছে স্যার। সমস্যা তো কম ছিল না, বার্জার্স ডিজিজ। বছর 50-এর প্রৌঢ় স্বপন মালিক হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। এতে প্রায় নিচের অংশে রক্তনালী সংকুচিত হওয়ায় রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়। পায়ের নিচের অংশ প্রবল ব্যথার কারণে আক্রান্তেরা শয্যাশায়ী হয়ে পড়েন, হারান কর্মক্ষমতা। রক্তনালীর ক্ষতিগ্রস্ত অংশে একসময় পচন ধরতে থাকে। পা হারাতে হতে পারে এই আশঙ্কাতেই রাতের ঘুম উড়েছিল। জীবনটাই তছনছ হয়ে যাওয়ার জোগাড়। বেশি দূরে হাঁটতে হেঁটে যেতে পারতাম না, পায়ে ব্যথা হতো, পায়ে যন্ত্রণা হতো, বেশি দূরে হেঁটে যেতে পারতাম না, বসে পড়তে হতো আমায়। কিন্তু হাল ছাড়েননি বন্দনা। মাটি কামড়ে পড়েছিলেন এসএসকেএমেই। পাশে পান হাসপাতালের সিটিভিএস বিভাগকে। সমান তালে লড়ে গেছেন ডাক্তাররাও। স্টেম সেল থেরাপির মাধ্যমে সেই রোগের চিকিৎসা করতে চেয়েছিল এসএসকেএমের সিটিভিএস বিভাগ। রোগী পিছু 2 লক্ষ টাকার চিকিৎসার খরচে মঞ্জুরি দিচ্ছিল না স্বাস্থ্য ভবন। অবশেষে তা মিলল। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবার তালিকায় যুক্ত হল মহার্ঘ স্টেম সেল থেরাপিও। স্টেম সেল থেরাপি, এই থেরাপির মাধ্যমে স্বপন মালিকের চিকিৎসা করতে চেয়েছিলেন সিটিভিএসের চিকিৎসক ডক্টর শান্তনু দত্ত। আর তিনি এই চিকিৎসা করতে চেয়েছেন, তার জন্য স্বাস্থ্য ভবনের মঞ্জুরি দরকার ছিল। এবং সরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই প্রথম স্টেম সেল থেরাপির মাধ্যমে কোনো রোগীকে সুস্থ করে তোলা হলো। এখন পর্যন্ত আমরা তো এটা টেন্ডারের মাধ্যমে করা হয়েছে। আগামী 2 বছর আমরা এই টেন্ডারের মাধ্যমে এই
চিকিৎসাটা করতে পারবো, পরবর্তীকালে যখন সিএমএসে এটা অ্যাপ্রুভড হয়ে যাবে তখন সমস্ত হাসপাতালেই এই চিকিৎসা করানো যাবে। কেননা এই চিকিৎসা করাতে খুব একটা বিরাট বড় ওটি বা বড় হাসপাতালের দরকার নেই, এটা ওপিডি বেসিসেই করা যাবে। মাসের পর মাস অপেক্ষা, অবশেষে স্বপন মালিক এখন ফের নিজের পায়ে দাঁড়িয়ে। স্যার আমাকে খুব সান্ত্বনা দিত যে হবে, তুমি থাকো, কষ্ট করে থাকো। স্যার আমাকে ভগবানের মতো, স্যার আমার ভগবান তুল্য আমার হয়েছে। স্যার আমার ইঞ্জেকশান দিয়েছে, আমার স্বামীকে সুস্থ করেছে, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমি স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ। আমি স্যারকে কতটা ধন্যবাদ আমি বলতে পারছি না। এসএসকেএম থেকে জীবনের নতুন অধ্যায় শুরু, বাড়ি ফিরছেন বন্দনা স্বপনরা। কিছুদিন আগেও যা অসম্ভব বলেই মনে হচ্ছিল, এখন সেটাই ঘোরতর বাস্তব। অন্য রাজ্যে ছুটতে হয়নি, অত ক্ষমতা এদের কোথায়? এসএসকেএম থেকেই পেলেন নতুন দিশা। অন্য রাজ্যে হয়েছে, কিন্তু অন্য রাজ্যে বেশিরভাগটাই প্রাইভেট সেক্টরে হচ্ছে, কেননা এর একটা দাম, একটা প্রতিবন্ধকতা। সেই জন্য বিভিন্ন রাজ্যের সরকারি হাসপাতালে শুরু হয়েছে, আমাদের এখানেও শুরু হয়ে গেল। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সুখবর। স্বপন মালিক যে চিকিৎসা পেলেন স্টেম সেল থেরাপি, তা কিন্তু কোনো অংশে কম নয়। সবচেয়ে আধুনিক মানের চিকিৎসা পেলেন এবং সবচেয়ে সেরা চিকিৎসা পেলেন সরকারি হাসপাতালের পরিকাঠামোয় বিনামূল্যে। স্বপন মালিকের মাধ্যমে যে পরিষেবা চালু হলো এসএসকেএমে, সেটি আগামী দিনেও অক্ষুণ্ণ থাকবে। সেটাই কিন্তু এখন জনতা জনার্দনের মূল চাওয়া। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।